বলছে সাধের মুরলী, তুমি আর রাধার নাম ধরে বেজো না, এই যে তোর বিষম সন্ধান, তাহে অবলার প্রাণ। বিষম সন্ধান, সন্ধান মানে কি? এখানে সন্ধান মানে হচ্ছে বান মারা, আর বিষম মানে বাঁকা, বাঁকা বান। কৃষ্ণের প্রত্যেকটি বান হলো বাঁকা বান, সে নিজেও যেমন বাঁকা, তার বানগুলোও বাঁকা। উপকারিতা কি? সোজা বান, সুচলো বান যদি একবার মনের মধ্যে বা হৃদয়ের মধ্যে গেঁথে যায়, সেটা টেনে বের করে নেওয়া যায়। কিন্তু বাঁকা বান, এই দেখুন আমার আঙুলের দিকে দেখুন মায়েরা, মুখটা ছুচলো, পিছনে থাকবে বড়শির মতো বাঁকা। এই বাঁকা বান যদি একবার বুকের মধ্যে ঢুকে যায়, ঢুকে তো যাবে, কিন্তু আপনি আর টেনে বের করতে পারবেন না। কেননা যদি আপনি টেনে হিচড়ে বের করতে যান, আপনার হৃৎপিণ্ড ছিঁড়ে বেরোবে। তাই জন্য বিষম সন্ধান, একে তো বাঁকা বান, তাহে অবলার প্রাণ। প্রাণে সহে কত যাতনা। তুমি তো থাকো শ্যামের অধরে, ওরে বাঁশি তুই তো থাকিস গোবিন্দের অধরে, আর আমি তো থাকি জটিলা কুটিলার ঘরে। কত যাতনা এই অন্তরে, তা তো তুমি জানো না। আমার শ্রবণের রন্ধ্র মাতাইলি, আমায় আকুল করিলি রে। ওরে বাঁশি রে, তোর মধুর সুরে কোনো অবলা কি রইতে পারে? এইসব সাহিত্য শ্রেষ্ঠ হবে না বাবা, তো কোন সাহিত্য শ্রেষ্ঠ হবে আপনারা বলুন বিচার করে। হচ্ছে পদাবলী, এই হচ্ছে বাংলার উৎকৃষ্ট সাধনার ধন। আস্তে আস্তে আস্তে, ও মায়েরা বলো, অধর কাকে বলে? অধর কাকে বলে যদি বলতে না পারো, কালকে থেকে লিপস্টিক পরা বন্ধ করে দেবো। কর্তার পকেট ঝেড়ে পয়সা চুরি করে করে লিপস্টিক কেনা, কসমেটিক্স দোকানে গিয়ে কত রকমের কোম্পানি, ল্যাকমে, গার্নিয়ার, বাবা কত রকম ব্র্যান্ড, সব আমার জানা আছে। হ্যাঁ, অধর মানে কি গো? ঠোঁট। কোন ঠোঁট? উপরেরটা না নিচেরটা? উপরে। এখানে একটা বেলেট আছে, বেলেট। ঠোঁটটা কেটে দিই আমি। ঠোঁট কাটা উপরের ঠোঁট, এর নামে লিপস্টিক পরিস? উপরের ঠোঁটটার নাম হচ্ছে ওষ্ঠ, আর নিচের ঠোঁটটার নাম হচ্ছে অধর। গোবিন্দের যে বাঁশি বাজে, সেটা কোন ঠোঁটে বাজে, উপরে না নিচে? নিচে। তাহলে নিচের ঠোঁটের দাম অনেক বেশি। কেন? নিচের ঠোঁট থেকেই তো অধর সুধা ঝরে পড়ে, নিচের ঠোঁট থেকেই তো বাঁশি বাজে, আর নিচের ঠোঁট থেকেই তো 6 রাগ 36 রাগিনীর জন্ম হয়ে বৃন্দাবনী কেন সারা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডকে মাতিয়ে তোলে। এই অধরের দাম বেশি ঠোঁটের থেকে, ওষ্ঠর থেকে অধরের দাম অনেক বেশি। তাই চারু চন্দ্রাধর, বাপ রে বাপ কি ভাষা! চারু সৌন্দর্যময়, চন্দ্রাধর চাঁদের অষ্টমীর যে চাঁদ হয়, তার যে ওই অধরে ওই যে চাঁদের যে কলা, ওই কলা যেন গোবিন্দের অধরের মধ্যে মিশানো রয়েছে। একটা রিভাবটা কমে, একটা অনেক দিন আগে একটা ঘটনা ঘটেছিল, আমি তখন খুব ছোট। সে আপনাদের মনে আছে কিনা জানি না, সেই আলিপুর আমাদের চিড়িয়াখানায় সেই একটা বাঘের গলায় মালা দিতে গিয়ে মরেছিল, জানেন? শুনেছেন ঘটনাটা? শোনেননি বোধহয়, অনেকে শোনেননি, পেপারে বেরিয়েছিল বাঘের গলায় মালা দিতে গেছে দুপুর বেলা। আচ্ছা, বাঘ কি তোর কাছে বলেছে সে গলায় মালা পরবে? তোর এত শখ কেন? সে তো ভালো মাংস টাংস খেয়ে, ভালো করে ভাত টাত খেয়ে বেশ ভাত ঘুম দিচ্ছে, এর কি একেবারে মাথার মধ্যে পোকা নড়ে উঠেছে আমি বাঘের গলায় মালা দেবো? তা দে। বাঘের গলায় যেই মালা দিতে গেছে, অমনি বাঘ বলছে, আরে আমি ভাত ঘুম দিচ্ছি, আমার ঘুম নষ্ট করতে এসছে, হালুম করে। কি গো, হালুম করে গলায় ধরলো, দিল একেবারে শেষ করে। বাঘিনীকে যেমন জাগালে তাকে বিরক্ত করলে, সে যেমন আপনাকে ছেড়ে কথা কইবে না,
তেমনি অনুরাগ রূপী বাঘিনীকে যদি একবারে জাগিয়ে দাও, সে কৃষ্ণচরণ দর্শন যতক্ষণ না করবে ততক্ষণ সে কারোর কথা শুনবে না। এই পদটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন জ্ঞানদাস। নিত্যানন্দের স্ত্রী জাহ্নবা মায়ের সাক্ষাৎ মন্ত্র শিষ্য ছিলেন জ্ঞানদাস। আপনাদের পাশের জেলা বর্ধমান জেলা, বর্ধমান জেলার কান্দ্রা হচ্ছে জ্ঞানদাসের পীঠভূমি। জ্ঞানদাস হচ্ছে আমাদের কান্দ্রার মানুষ। জ্ঞানদাসের কৃপা বলে নিম্ব বৃক্ষে আম্র ফলে, এমন শ্রেষ্ঠ পদকর্তা ছিলেন জ্ঞানদাস। ও মায়েরা, সখীরা তাই বলছে, ওরে ওরে রাধে, তুই তো আজকে এমন করে বসেছিস যেন পদ্ম ফুলে। তুই তো হৃদয় পদ্ম ফুলে ভগবানকে কৃষ্ণকে পেয়েছিস, কিন্তু সাধারণ মানুষ কেমন করে পাবে যদি হৃদয়ের মধ্যে গোবিন্দ দর্শন না দেয়? নজরুল ইসলাম, শোনো রে মানুষ ভাই, সবার উপরে, কবিতা শোনেননি? এ তো বীরভূমের লেখা কবিতা, এই মাটির লেখা কথা, চণ্ডীদাস ঠাকুরের কথা। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। আগে মানুষ হও। ধুতি তিলক সেবা তুলসী মালা পরে হিন্দু পরে হবে, আর দাড়ি আর এই টুপি রেখে মুসলমান পরে হবে। আগে মানুষ হও, আগে মানুষ হতে হয়। জলের ধর্ম তরলতা, পাথরের ধর্ম কঠিনতা, বায়ুর ধর্ম শীতলতা, তেমনি মানুষের ধর্ম মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব যদি তুমি ধরতে না পারো, তাহলে তুমি কোনো ধর্মই পালন করো না। ধর্ম শব্দের অর্থ কি? গীতার প্রথম শ্লোকের প্রথম শব্দই হচ্ছে ধর্ম। গীতার পাতা খুলুন, শ্লোক পড়ুন। প্রথম শ্লোক, ধর্মে ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতাযুৎসব মামকা পাণ্ডবাস্যেব কিং গুপ্তৌ সঞ্জয়। তাহলে প্রথম শব্দটাই হচ্ছে ধর্ম। তার ধর্ম মানে কি? শুধু বাহ্যিক আচার আচরণ না। ধৃ ধাতু থেকে ধর্মের উৎপত্তি। ধৃ ধাতুর অর্থই হলো ধারণ করা। মানুষ যদি তার মনুষ্যত্বকে ধারণ না করে, সে কোনোদিন কোনো ধর্ম পালন করতে পারবে না। তাই জেনে রাখুন মায়েরা, বাবারা, মানব জাতি ভগবানের শ্রেষ্ঠ ক্রিয়েশন, আর মানব জাতি সব থেকে ডিস্ট্রয়েড ব্লান্ডার ক্রিয়েশন। সব থেকে ব্লান্ডার, সব থেকে নিকৃষ্ট আর সব থেকে উৎকৃষ্ট মানুষ। একটা মানুষ আগুন নিয়ে 100টা লোকের জন্য সেবার ব্যবস্থা করতে পারে রান্না করে, আবার সেই একটা মানুষ ওই আগুন নিয়ে 10টা লোকের বাড়িতে আগুন জ্বালাতে পারে যাতে লোকে মরতে পারে। তাহলে আপনি কোন মানুষ হতে চান সেটা আপনার ব্যাপার। যে দেশ থেকে সঙ্গীত, সাহিত্য, গান, বাজনা যে দেশ থেকে উঠে গেছে, সেই দেশ আজ আতঙ্কবাদীদের দেশ হয়ে পরিণত হয়েছে। আপনি ইতিহাস পড়ুন আর আশেপাশের দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন। আশেপাশের দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন, যে দেশগুলোর মধ্যে গান নেই, সঙ্গীত নেই, শিল্পকলা নেই, চিত্রকলা নেই, কোন রকম আর্টিস্ট্রি কোনো ফর্ম নেই, সেই দেশ আজকের আতঙ্কবাদীদের দেশ, শুধু বোমা গুলি বারুদের দেশ। আর আমাদের ভারতবর্ষ চিরকাল এই নজরুল ইসলামের মতো ভক্তকে জন্ম দেয় আর মানব জাতির সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। এই ললিতা, আজকের গোবিন্দকে জব্দ করতে হবে। আমার নাম নিয়ে শুধু রাধা রাধা বলে বাঁশি বাজায়, একবারও আমার মনের কথা ভেবে দেখে না যে আমার কত কষ্ট হয়। আজকের আমরা যাব গোবিন্দের কাছে বাঁশি শিখবো। বাঁশি শিখে বাড়িতে ফিরে এসে যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে আমি বাঁশি বাজাবো। হ্যাঁ, বাঁশি বাজাবো। আরে রাজার শোন, বধূ যেমন আমায় জ্বালায়, আমিও বধূকে জ্বালাবো, তবেই তো হবে ইটের বদলে পাটকেল খাওয়া। আমাকে যেমন জ্বালাবে ওকেও তেমন আমি জ্বালাবো। চল বধূর কাছে যাই সবাই মিলে। এই যাবি তো নাকি? এই তোরা কে যাবি? ও মায়েরা যাবে নাকি? যেতে চাও? যেতে চাও না খুঁটিতে ঠেস দিয়ে ঘুমোতে চাও? ওই ঘুমটা দেখো শুধু। বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, এতগুলো লোকের মধ্যে বেশ গরম পেয়েছে, আর হাঁ করে ঘুম দিচ্ছে। ওই
গায়ে জল ছড়া দেবো, ওঠো আগে, এই বোতল নিয়ে সব জল ছড়া দেবো। কি যাবে? হ্যাঁ কি না যাবে? কৃষ্ণের জগতে তো দর্শন করতে যাবে। চলো তাহলে সবাই চলো। এই এই ললিতা, তাহলে চল যাই। এই চল। যেই পাটা বাড়িয়েছে, উঠানে যেই পা দিয়েছে, অমনি ললিতা পিছন থেকে হাত টেনে ধরে চাই। তো সব কাজে এত তাড়াহুড়ো কেন রে? যাবি যাবি এমনি হুড়ু করে চলে যাবি? তোর বধূ তো তোকে কিছু বলবে না, বলবে আমাদেরকে। আটটা সখী থাকতে আমার কাছে এসছে পাগলিনীর মতো সাজনি। ভাল লাগবে আমাদের শুনতে? তোকে একটু সাজিয়ে গুজিয়ে না দিলে হয়? হ্যাঁ, বংশীরবে পশিল কানে, রাধার চিতে না ধই রজমানে। বংশীরবে পশিল কানে, চিতে না ধই রজমানে। অমনি উঠিলা রসবতী রে। কীর্তনের চিরাচরিত সুর, আজ হাতির চিরাচরিত সুর, কিন্তু কোনোদিন কোনোদিন মানে খারাপ লাগতে হতেই পারে না। এসব সুর এমন সুর। এই কে যাবি আমার সঙ্গে, বল বল বিপিন বিহার রঙ্গে। কে যাবি আমার সঙ্গে, বিপিন বিহার রঙ্গে। ভেটিবারে গোকুলের পতি। এই যাবি তো নাকি? যাবি না? আমার গোবিন্দ কোথায় বাঁশি বাজাচ্ছে, একটু ভালো করে মুখ দিয়ে শোন, তবেই তো যাবি তার সঙ্গে। এই ললিতা বলে, ও রাধে তোমায় সাজাইব মন সাধে। ললিতা বলে, ও রাধে সাজাইব মন সাধে। এমনি যাইবা কেন ধনী? এই এমনি এমনি যাবি কেন রে? তুই তো বৃষভানু নন্দিনী, নায়িকার শিরোমণি, কৃষ্ণপ্রেম প্রদায়িনী, অষ্টগোপীর শিরোমণি। তুই যদি না সেজে গুজে যাস, আমাদের মান সম্মান থাকবে? থাকবে না তো। ভালো করে তোকে সাজাবো, সুন্দর করে তোকে সাজাবো। রাধারানী বলছে, দেখ সাজানোর পাল্লায় পড়ে রাত যেন ভোর করে দিস না। মেয়েদের সাজের ব্যাপার বাবা, সে সাংঘাতিক ব্যাপার। ও মায়েরা কিছু মনে করো না, সাজ মানে কি সাংঘাতিক সাজ। বিয়ে বাড়ির নাম যদি শুনেছে আর আয়নার সামনে যদি দাঁড়িয়েছে, ব্যাস রাত যে কখন ভোর হয়ে যাবে কেউ জানে না। হ্যাঁ, তবু সাজ শেষ হবে না। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সাজবে, এত সাজবে, এত সাজবে, আয়না পর্যন্ত বিরক্ত হয়ে গিয়ে বলবে সব। সেজেই চলেছে, সেজেই চলেছে। তাই রাধারানী বলছে, সাজাবি সাজা, অল্পের মধ্যে ভালো করে সাজা। রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতির মালে। রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতির মালে। চন্দনের বিন্দু দিলা ভালে, চন্দনের বিন্দু দিলা ভালে। উপরে সিন্দুর বিন্দু, রবি কোলে যেন ইন্দু। উপরে সিন্দুর বিন্দু, রবি কোলে যেন ইন্দু। হেরি সবে নিমিখতে জিল। ও মায়েরা, তোমরা অনেকে মনে মনে ভাবো যে অতিরিক্ত সাজ সাজলে বোধহয় সুন্দর দেখতে লাগে। ছাই, অতিরিক্ত সাজ ভালো না। এক একটা মেয়ে আছে দেখবে এত সাজে না, সে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুইল, তারপর গোলাপ জলের টোনিং মারলো, তারপর কি একটা ময়শ্চারাইজার মাখলো, তারপরে কনসিলার মাখছে। কনসিলার মানে সব চাপা দিচ্ছে দাগ ধব্বাগুলো, যা মুখের মধ্যে পাপ জমা হয়েছে সব চাপা দিচ্ছে। সেই চাপা দিতে দিতে তার মধ্যে আবার সব কি অভ্র টভ্র মাখছে। মানে এত সেজেছে যে দূর থেকে ঠিক ডাইনি মনে হচ্ছে, ঠিক ডাইনি। আর কিছু কিছু মেয়ে আছে, একটা লাল পাড় শাড়ি পরলো, ছোট্ট সোনার একটা হার পরলো, কপালে একটা সিঁদুরের ফোঁটা, ব্যাস তাতেই একেবারে সুন্দর। তার দিকে তাকিয়ে তাকিয়ে
আপনার মাথা খারাপ হয়ে যাবে। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি, অবারিত মাঠে গগন ললাট চুমে তব পদধূলি। পড়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা? এসব কবিতা না পড়লে সৌন্দর্য সম্পর্কে জ্ঞান হবে কি করে? কবিতার লাস্টে গিয়ে বলছে, বুক ভরা মধু বঙ্গের মধু জল লয়ে যায় ঘরে, আর মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। তোমরা শুধু ভেবেছো শুধু সোনার গয়না সৌন্দর্যের প্রতীক? আগেকার দিনের মেয়েরা লাল পেড়ে শাড়ি পরে সেই শাড়ির আঁচলের মাথায় বাড়ির যে গোছা চাবিটা, ওইটা বেঁধে নিত, বেঁধে নিয়ে কাঁধে এইভাবে ফেলে দিত। ওইটাই সৌন্দর্য। সৌন্দর্যের জন্য শুধু সোনার দরকার হয় না, সৌন্দর্যের জন্য দৃষ্টিভঙ্গির দরকার হয়। তাই রাধারানী আজকের মালতী ফুলের মালা আর কপালে একটা চন্দনের ফোঁটা, আর যেহেতু সে বিবাহিতা তাই কপালে একটা সিঁদুরের ফোঁটা, ব্যাস তাতেই তার অপরূপ দেখতে লাগছে। কিন্তু তবুও নায়িকা তো একটু মন ভরছে না, বলে দুই একটা গয়না না পড়লে হয়? রাইধনী ভূষণ করে যাতে মনোহরের মনোহরে, রাইধনী ভূষণ করে মনোহরের মনোহরে মনোহরের মনোহরে। বুঝতে পারলেন কথাটা? মনোহরের মনোহরে, যাতে গোবিন্দের মন হরণ করতে পারে এমন এমন গয়না রাধারানী নির্বাচন করে পরিধান করছেন। রাধারানীর একটা না বড় সোনার গয়নার বাক্স ছিল, নায়িকা বলে কথা না, বড় সোনার বাক্স। সেই সোনার বাক্স থেকে খুলে কোন কোন গয়না পরলে গোবিন্দ তিনি আকৃষ্ট হবেন সেই গয়নাগুলো তিনি পরছেন। ওই যে বললাম, যা কিছু হচ্ছে সব গোবিন্দের জন্য হচ্ছে, যা কিছু সেবা সব গোবিন্দের জন্য হচ্ছে। তাহলে সেটাকে যদি আমরা না বুঝি, রাইধনী ভূষণ করে যাতে মনোহরের মনোহরে, ধৈর্য ধরিবা কিবা আনে গো, গোবিন্দ দাসেতে কায় তুলনা নাহি কহায়। হরি বল। দাসেতে কায় তুলনা নাহি কহায়। চাঁদ যেন নামিয়াছে ভূমে, চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, তো বৃষভানুবালা নয়, চাঁদের মালা চলেছে, বৃষভানুবালা নয়, চাঁদের মালা চলেছে। ও তার হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে, হাতে চাঁদে পায়ে চাঁদে কপালে চন্দন চাঁদে, হাতে চাঁদে পায়ে চাঁদে কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে, কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। চাঁদ যেন নামিয়াছে ভূমে গো, চাঁদে যেন নামিয়াছে ভূমে। ব্যাস সাজানো গোছানো হয়ে গেল। এইবার চলেছে আমার রাধারানী গোবিন্দর কাছে। আবেশে সখীর অঙ্গে, ও মায়েরা উলুধ্বনি দেবেন, রাধারানী যাচ্ছে নায়িকা। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, উলুধ্বনি। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায় গো, বৃন্দাবনে যাইয়া ইতি চায়, মাধবীলতার আড়ে দেখে শ্যামরায় গো, মাধব
ওই নাগরে আমার দাঁড়ায়ে আছে, দেখে নাগরে আমার দাঁড়ায়ে আছে, অধরে মুরলি ধরে নাগর আমার দাঁড়ায়ে আছে, অধরে মুরলি ধরে নাগরে আমার দেখুন। দাঁড়ায়ে আছে। তালের সঙ্গে কেমন খেলা, অধরে মুরলি ধরে নাগর আমার দাঁড়ায়ে আছে, অধরে অধরে মুরলি ধরে নাগরে আমার দাঁড়ায়ে দেখুন, আছে। অধরে মুরলি ধরে নাগর আমার দাঁড়ায়ে আছে, অধরে মুরলি ধরে নাগরে আমার দাঁড়ায়ে ওই আছে। দেখো অধরে মুরলি ধরে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে রাধে 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 বলে, নাগরে আমার দাঁড়ায়ে আছে, নাগরে আমার দাঁড়ায়ে আছে, নাগরে আমার দাঁড়ায়ে আছে। দেখো নাগর আমার দাঁড়াই আছে, নাগর আমার দাঁড়ায় আছে। হ্যাঁ হবে, পরে হবে। জয় নিতা। নাগর আমার দাঁড়ায় রয়েছে, মাধবীলতার আরে দেখে শ্যামরায় গো, মাধবীলতার আরে যাকে শ্যামরা। ও মাইরা বাবা যা হাই তুলছে না, পুরো দুবরাজপুর গিলে ফেলবে যা অবস্থা। মায়েরা বলছে বাবা একে ঠান্ডা পড়েছে আর তারপরে ঘুমও পেয়েছে, আর তুমিও সেই রকম শুরু করেছো দেরি করে, তা হাই তুলবো না কি তুলবো? ও মায়া শোনো, জগতে দুই ধরনের আবার আসছে, এদিকে দেখো, জগতে দুই ধরনের নায়িকা আছে, একটা উৎকৃষ্ট নায়িকা, একটা নিকৃষ্ট নায়িকা। নিকৃষ্ট নায়িকাগুলো নায়ককে জব্দ করার জন্য বাম হাতের আঙুলে বড় বড় নখ রেখেছে, বলে এটা দিয়ে নায়ককে জব্দ করবো। আমার কথা শুনবে না, এমন খামচানি দেব ও নায়কও বুঝতে পারবে নায়িকা আসছে না তারকায় এসছে, বুঝে যাবে নায়ক। মনে করুন আপনার কোনো নায়ক মন দিয়ে কোনো কাজ করছে, সেইটা দিয়ে এমন ধাক্কা দিল কাজের মনোযোগটা নষ্ট হয়ে গেল। কিন্তু রাধারানী তো উৎকৃষ্ট নায়িকা, গোবিন্দ মন দিয়ে ওই মাধবীলতার কুঞ্জে হেলান দিয়ে তিনি বাঁশি বাজাচ্ছেন আর রাধারানী পিছনে এসেছেন, তাহলে রাধারানীর কর্তব্য কৃষ্ণকে জানানো যে বধূ আমি এসেছি। কিভাবে জানাবে? ওই নখের খামচানি দিয়ে? ওটা রাধারানীর কাজ নয়, ওটা এই সব নায়িকাদের কাজ, যেগুলো সিনেমা সিরিয়ালে ঘুরে ঘুরে বেড়ায় ওদের কাজ, রাধারানীর নয়। তাহলে রাধারানী কি করলেন? যে ছন্দে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন সেই ছন্দটা জেনে নিলেন, কেননা রাধারানী গান বাজনা জানে। ছন্দটা জেনে নিয়ে সেই ছন্দের সঙ্গে নুপুরের ধ্বনি দিয়ে ছম 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 ছম। তাহলে কোন ছন্দে গোবিন্দ বাঁশি বাজাচ্ছে আর কেমন করে রাধারানী নাচছে দেখুন। ধিটি ধা ধিটি ধা ধিটি ধিটি ধা ধিটি ধিটি ধা ধিটি 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 ধা ধিটি 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 ধা। এই ছন্দে বাজাচ্ছে কৃষ্ণ বাঁশি, আর সেই ছন্দ ধরে রাধারানী পিছন থেকে নাচতে শুরু করেছে। ও মায়েরা দেখুন, রাধারানী নৃত্য করছে গোবিন্দের মনোসংযোগ নিজের দিকে আনার জন্য। তাহলে চলো চলো উলুধ্বনি। উলুধ্বনি। রুনো ঝুনো রুনো ঝুনো পড়ে গেল সারা, রুনো ঝুনো রুনো ঝুনো পড়ে গেল সারা। আহা নাগর আমার চমকে বলে রাই এলো পারা, নাগরে আমার
এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা, এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা, দর্শনে দূরে গেল মনুষ্য বাধা, দর্শনে দূরে গেল মনসির বাধা। তুমি আমার মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো, তুমি আমার মন্ত্র তন্ত্র তুমি হরি নাম গো। ও গো, তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি মোর জপ তপ তুমি মোর ধ্যান। তুমি বিনা কিছু জানি না রাধে, তুমি বিনা জানি না রাধে, আমি তোমার তরে ধেনু চড়াই, তুমি বিনা জানি না রাধে, তোমার তরে ধেনু চড়াই তুমি বিনা জানি না। আমি তোমার তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে তোমার তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে তোমার তরে ধেনু চড়াই। রাজার নন্দন হয়ে তুমি বিনা জানি না রাধে, তুমি বিনা। নায়িকার মুখ যদি কোনো কারণে গম্ভীর হয়ে থাকে, নায়কের তো মাথার ঘুম উড়ে যাবে। কি গো বাবারা, এখানে যারা ছেলেরা কীর্তন শুনছো ভালো করে শুনে নাও, পরে কাজে দেবে। এমন মনে করো পরিস্থিতি তৈরি হয়েছে, বউয়ের সঙ্গে খুব ঝগড়া, এক সপ্তাহ মুখ দেখাতে কি নেই, কথা বলতে গেলেই ফোঁস করে উঠছে, তখন এই বিদ্যেটা কাজে লাগবে। নায়িকা যদি কোনো কারণে রেগে যায়, তখন নায়কের তো মাথার ঘুম উড়ে যাবে, চোখের ঘুম উড়ে যাবে। বাবা কেন কি হলো, কি হয়েছে? হ্যাঁ গো, এই অফিস থেকে এসছি, এক কাপ চা দাও। হ্যাঁ কি গো, একটু বাটিতে অন্তত মুড়ি আমতেল মাখানো দাও, ওখানে আছে করে খাও। বাপরে বাপ, মাথা খারাপ হয়ে যাবে। তখন কি করবেন? তখন এই বুদ্ধিটা অ্যাপ্লাই করবেন। যখন দেখবেন কোনো বুদ্ধিতে কাজ হচ্ছে না, তখন এই বুদ্ধিতে কাজ হবে। এই বুদ্ধিটা কি? মনে করুন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, বউয়ের পায়ে হাত দিয়ে ক্ষমা না চাইলে বউ ক্ষমা করবে না, তখন কি করবেন? বেশি কিছু করতে হবে না, পা ধরে ক্ষমাটা চেয়েই নেবেন, পা ধরে ক্ষমাটা চেয়েই নেবেন। তবে যখন ক্ষমাটা চাইবেন পা ধরে, তখন জানালা দরজাগুলো বন্ধ রাখবেন। কেননা একবার যদি পাড়ার লোকে দেখতে পেয়েছে আপনি বইয়ের পা ধরে ক্ষমা চাইছেন, পরের দিন সকালে মুখ দেখাতে পারবেন না, কি রে কি রে। কি খবর? কি রে? ব্যাস, আপনার মান সম্মান থাকবে। কৃষ্ণ যখন থেকে এসেছে রাধারানীকে সন্তুষ্ট করার চেষ্টা করছে, রাধারানী কিছুতেই কৃষ্ণের দিকে তাকাবে না। ওই যে মাটির দিকে তাকিয়ে মুখটা গুমরা করে আছে, ভারী গম্ভীর। তখন কৃষ্ণ বলছে, বাবা সব বোনাস হয়ে গেল। কি হয়েছে রে বাবা? ললিতা বিশাখাকে ধরেছে। ও ললিতা, ও বিশাখা, রাধারানীর হয়েছেটা কি? এরকম করে মুখটা ভারী করে আছে কেন? তখন সখীরা বলছে, প্রেম করতে জানে, প্রেমের রীতিনীতি কিচ্ছু বোঝে না। আরে মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছো না? রাধারানীর মান হয়নি, রাধারানীর অভিমান হয়েছে। যেই বলেছে অভিমান হয়েছে, গোবিন্দ পা দুটি জড়িয়ে ধরেছে। বলো রাধে, অভিমান কেন? তখন রাধারানী বলছেন, বধূ হে, বধূ হে, এই মধুর বৃন্দাবনে তুমি সকল কিছু শিখেছো বটে, তবে একটা জিনিস ভালো করে শেখা হয় নাই। বলো রাধে, কি শিখিনি? তুমি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো
জানো না, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি জানো না, তুমি জানো না, জানো তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না। বলো অসময়ে বাজাও বাঁশি আমার পরাণ মানে না, অসময়ে বাজাও বাঁশি পরাণ মানে না। বলো আমি যখন বৈশা থাকি ওই গুরুজনার মাঝে, কালার বাঁশি বাজে তখন আর আমি মরি লাজে, কালার বাঁশি বাঁশি বাজে তখন আমি মরি লাগে। ওপার হইতে বাজাও বাঁশি আর আমি এপার হইতে শুনি, অবলা কামিনী আমি সাঁতারে নাহি জানি, অবলা কামিনী আমি সাঁতার নাই জানি। বধূ কোন বাজারের বাজাও বাঁশি আমি তাহার যদি পাইব, কোন বাজারের বাজাও বাঁশি তার যদি পাই। আমি ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষা, ডালে মূলে পাড়িয়া সাগরে ভাসা। এই গানটি রচনা করেছেন ইনিও মুসলমান, নবদ্বীপে বাস করতেন, একবার খোল ভেঙে দিয়েছিলেন কীর্তন বন্ধ করে দেবেন বলে, তার কৃপা করেছিল তাকে আমার মহাপ্রভু, তিনি হলেন কে? মলয় চাঁদ কাজী, কাজী সাহেবের গান মানে চাঁদ কাজীর গান। হ্যাঁ, চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঘুরি, চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঘুরি। ওগো জিমুনা জিমুনা আমি নাদি ঠিলে হরি, জীবনা জীবনায় আমি লাগিছিলে হরি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো, বাজানো জানো, বাজানো জানো না। গোবিন্দ বলছে আমি বাঁশি বাজাতে জানি না রাধে, তাহলে তুমি বলো কি করব, যেটা বলবে সেটা করবো, তুমি তো আমার সর্বে সর্বা, রাধারানী যেটা বলবে কৃষ্ণ সেটাই করবে, বলো রাধে কি করব, বাঁশি বাজানো বন্ধ করে দেবো? বলে বাঁশি বাজানো বন্ধ করে দিলে রাধারানী বাঁচবে কি করে? এ তো আহা মুশকিল, বন্ধ করে দিলে বলছে তুমি বাঁচবে না, আবার বাজালে বলছে থাকতে পারছো না, তা আমি কোন দিকে যাব শুনি? কি উপায়ে তোমার এই মনের ব্যথা আমি দূর করতে পারি? তখন রাধারানী বলছেন যে ওই বাঁশিটা তুমি কেমন করে বাজাচ্ছ আমাকে একটু শিখিয়ে দাও। তুমি বাঁশি শিখবে? কি করবে বাঁশি শিখে? বলছি তুমি যেমন আমার নাম নিয়ে যখন তখন বাঁশি বাজাও রাধা 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 বললে, তেমনি তোমার নাম তোমার বাঁশি কি শিখে, তোমার কাছ থেকে বাঁশি শিখে আমি বাড়িতে ফিরে গিয়ে তোমার নাম নিয়ে যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজাবো, তখন বুঝবে রাধারানীর মনের জ্বালা। তাই তাহলে এসো তোমাকে শেখাই। কোন বাঁশিটা শিখবে রাধে? আমার তো তিনটে বাঁশি,
একটা বেনু, একটা বংশী, একটা মুরলী, তুমি কোনটা শিখতে চাও? বলে বেনুর 6টা ছিদ্র, বংশীর 8টি ছিদ্র, মুরলীর 4টে ছিদ্র। আমি যদি মুরলী শিখে ফেলি তাহলে তো আমি বেনু বংশী বাজাতে পারবো না। আবার বেনু যদি শিখে ফেলি মুরলী হয়তো বাজাতে পারবো, বংশী তো বাজাতে পারবো না। কিন্তু বংশী যদি আমি শিখে ফেলি তাহলে মুরলীও বাজাতে পারবো আর বেনুও বাজাতে পারবো। বধূ, বংশী শিক্ষা করবো আমি। বাঁশি আমার বংশী, আমার এই বংশীতে 8টি ছিদ্র রয়েছে। প্রত্যেকটি ছিদ্রের প্রত্যেকটি আলাদা আলাদা কাজ, এক একটা ছিদ্রের আলাদা আলাদা গুণ। এই আলাদা আলাদা গুণ আলাদা আলাদা জগতের কার্যকারিতা লাভ করে। ও মায়েরা, তোমরা এবার গান শুনছো, বংশী শিক্ষার একেবারে শেষ পর্যায়ে চলে এসছে। এই পদটি হচ্ছে কৃষ্ণের বংশী শিক্ষার গান। 8টি ছিদ্রে 8টি গুণ আমি গানের মধ্যে বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। আর গানের শেষে আমি প্রশ্ন করব যে কোন গুণে, কোন ছিদ্রে কোন গুণ রয়েছে। আজকে আপনাদের মাধ্যমিক পরীক্ষা হবে, ছেলেদের মাধ্যমিক 2 মাস পরে। আজকে বাবা মার আগে মাধ্যমিকগুলো হোক, আপনারা ভালো করে শুনে নিন। আমি পরীক্ষা করব, ধরবো কিন্তু। চলো, কোন ছিদ্রে কোন গুণ রয়েছে। রাধারে লইয়া রাধারে লইয়া মুরলী শিখায় নানা রঙে। রাধারে লইয়া মুরলী শিখায় নানা রঙে। উলুধ্বনি মায়েরা, রাধারে লইয়া মুরলী শিখায় নানা আহা, রাধারে লইয়া মুরলী শিখায় নানা রঙে। রাধারে লইয়া মুরলী শিখায় নানা প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। আবার দ্বিতীয়তে, তাহলে প্রথম রন্ধ্রে কি হয়? ব্রহ্মার ধ্যান ভেঙে যায়। কি রে বাবা, বাবা রে, কে এমন করে বাঁশি কে বাজায়? আমার ধ্যান ভঙ্গ হয়ে যাচ্ছে। তাহলে প্রথম ছিদ্রে, প্রথম রন্ধ্রে ব্রহ্মার ধ্যান ভেঙে যায়। আর দ্বিতীয়তে যমুনা উজায়। যমুনা উজায়, যমুনা উজায়, রাধে দ্বিতীয়তে যমুনা উজায়। রাধে মুরলী শিখায় নানা রঙে। আহা, রাধারে লইয়া মুরলী শিখায় নানা দ্বিতীয় ছিদ্রে যমুনায় উজান বই। উজান মানে কাকে বলে? অনেকে দেখবেন অনেক ছেলেদের নাম হয় উজান, খুব সুন্দর নাম। উজান খুব ভালো নাম। উজান কাকে বলে? উজান, ও মায়েরা, উজান কাকে বলে গো? জানো না? স্রোতের বিপরীতগামী হলে তাকে উজান বলে। মনে করুন হাওয়ার বিপরীতে যদি যায়, মানে এই যে শীতকাল, উত্তর থেকে হাওয়া হচ্ছে, তাহলে ঢেউ যাবে দক্ষিণে, কিন্তু উত্তর থেকে হাওয়া হচ্ছে আবার ঢেউ যাচ্ছে উত্তরের দিকেই, এটাকেই বলে উজান। তাহলে গোবিন্দের বাঁশিতে দ্বিতীয় ছিদ্র যখন বাজে, তখন যে পথে যাবার দরকার যমুনা, সে পথে যায় না, ঘুরে গোবিন্দের দিকে চলে যায়, উজানে বয়ে যায়। দ্বিতীয় এই ছিদ্রে এই গুণ হয়। তৃতীয় রন্ধ্রের কথা শোনো বৃষভানু সুতা। পবনের হত গতি হয়,
রন্ধ্রে কি হয়? পবন দেবতা বৃন্দাবনে থমকে যায়, পবন দেবতা থমকে যায়, বলে যদি আর ভাগ্যে না হয় তাই বৃন্দাবনে থেমে যাব। চতুর্থ চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে, চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণে আপনি ফিরে। কি করে? তারা তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়। যখন গোবিন্দের বংশীতে চতুর্থ ছিদ্র বাজে, তখন গরুগুলোকে বলতে হয় না, তারা আপনা আপনি গোবিন্দের দিকে ছুটে যায়, লেজ দিয়ে ছুটে যায়, ছুটে যায় গোবিন্দের পানে। আর পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে। তারা আলু থালু পাগলিনী ধায়, উলুধ্বনি তারা আলু থালু পাগলিনী ধায়, তারা আলু থালু পাগলিনী ধায়, তারা আলু থালু পাগলিনী ধায়। আহা মুরলি শিখায় নানা রঙ্গে, সাধারে লইয়া মুরলি শিখায় নানা পঞ্চম পঞ্চম ছিদ্রে যখন গোবিন্দ বাঁশি বাজায় তখন কি হয়? তখন সকল গোপীগণ ভা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ছুটে যায় গোবিন্দের। আমার গান শুনে যদি কারোর ভালো লেগে থাকে, কিছু দেওয়ার থাকে, দয়া করে আমাকে না দিয়ে এই কমিটির দানপাত্র যদি থাকে সেইখানে গিয়ে দেবেন, সেটা আমার ক্ষেত্রে খুবই খুশির ব্যাপার হবে। কারণ আমি যা পারিশ্রমিক নিই সেই পারিশ্রমিক কমিটি চুকিয়ে দিয়েছি। আবার নতুন করে আপনাদের কাছ থেকে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা আমার নেওয়ার কোনো ইচ্ছে নেই। আমি কোনো আসর থেকে, কমিটির আসর থেকে আমি টাকা নিই না। যদি সত্যি আমার গান শুনে ভালো লাগে 10 টাকা 15 টাকা 20 টাকা ওই ওদের কমিটির বাক্স গিয়ে দিয়ে আসবেন, তাতে আমি খুব খুশি হব, তাতে আমার অনেক বেশি আনন্দ। এগুলো ফলো করা উচিত। আমি হয়তো যখন বুঝতাম না তখন নিতাম, কিন্তু এটা সত্যি কথা, বুঝতাম না, জানতাম না, অনুভব হয়নি, কিন্তু এখন অনুভব হয়েছে, অভিজ্ঞতা বেড়েছে, এগুলো নিতে নাই, ওগুলো কমিটিরকেই দিয়ে দিতে হবে। কেননা এই দুর্মূল্যের বাজারে কীর্তন নামক একটি গানকে তারা যে রিপ্রেজেন্ট করছে, তারা যে উপস্থাপনা করছে, তাতে একটা কসরত আছে। এই লাইট, প্যান্ডেল, মাইক, এত বহু ব্যয় একটা অনুষ্ঠানে আপনাদের যদি কিছু সহযোগিতা তাদের প্রতি যায়, তারা অনেক বেশি ইন্সপায়ার্ড হবে, অনেক বেশি অনুপ্রাণিত হবে। তাহলে পঞ্চম সুরে কি হয়? গোপিকারা পাগলের মতো ছুটি যায়। ষষ্ঠম রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিতি, ষড়ঋতু একত্রে মদনি রে রে নিদনি দমা গমা গম মাগরে গমা ধামা গমদনি রে 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 কারে মাগরে মা গমা ধামা গরে সরে সরে নিদনি দনি দনি মদ মদ গগমা মদ দনি নিদা গগমা মদ দনি নিদা গম গম দনি দা ষড়ঋতু একত্রে সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে, পাষাণ সে আপনি জলময় হে রাধে, পাষাণ সে আপনি জলময়, মুরলি শিখায় নানা রঙে লইয়া মুরলি শিখায় নানা ষষ্ঠম রন্ধ্রে কি হয় মায়েরা? কদম ফুল ফুটে ওঠে যখন তখন। আর সপ্তম ছিদ্রে কি হয়? পাথর গলে জল। এবার খাতা পেন নিয়ে বসো, পরীক্ষা হবে, পরীক্ষা হবে, খাতা পেন নিয়ে বসো, যেমন যেমন বলো উত্তর দাও, বলো বলো প্রথম ছিদ্রে কি হয়?
হ্যাঁ, না না, ঠিক বলেছি, বুঝলে, পরীক্ষার ভয় ঠিক মুখস্থ করে ডেকেছে। হ্যাঁ, মন দিয়ে শুনেছে। আচ্ছা, দ্বিতীয় ছিদ্রে কি হয়? দ্বিতীয় ছিদ্রে উজান বয়ে যায়। বাহ, এই তো। তৃতীয় ছিদ্রে কি হয়? কে? হ্যাঁ, পবন থেমে যায়। এই তো, সুন্দর মুখস্থ করেছে। চতুর্থ ছিদ্রে কি হয়? গাভীরা আপনা আপনি ছুটে যায়। পঞ্চম ছিদ্রে কি হয়? নাম্বার কেটে নেবো, তাড়াতাড়ি বলো। পঞ্চম ছিদ্রে কি হয়? গোপিকারা গোবিন্দের দিকে ছুটে যায়। আর ষষ্ঠ ছিদ্রে কি হয়? কদম ফুল ফুটে যায়। আর সপ্তম ছিদ্রে কি হয়? পাথর গলে জল হয়। বাহ, না না, ভালো ভালো উত্তর দিত। ছেলে ভালো, ছেলে ছাত্র ভালো। তাহলে হয়ে গেল তো, সবগুলো হয়ে গেল তো? হ্যাঁ? কি বাকি আছে আবার? না না, বাকি নেই কিছু। ও মায়েরা, বাকি আছে? কোনটা বাকি আছে? ও, অষ্টমটা বাকি আছে না? এই রে, মাস্টারের ভুল হয়ে গেছে। এটা এটা বলবো? অষ্টম ছিদ্রটা বলবো? না, বলবো না, ওটা বাদ থাক। হ্যাঁ, ওটা বাদ থাক, ও জানতে হবে না। সবকিছু জানার তো দরকার কি? জানবেন ওটা? সবকিছু জানতে নাই, জানলে গুরুমারা বিদ্যে ধরে সব। গুরুমারা বিদ্যে গল্প শুনেছেন? গুরুমারা বিদ্যে শোনেননি? শুনে নিন। একটা 60 বছরের কুস্তিগীর, তার কাছে 25 বছরের একটা জোয়ান ছেলে এসছে কুস্তি শিখবে বলে। পায়ে তেল দিয়ে ভালো করে গুরুকে একবারে বজিয়ে সজিয়ে, একবারে বজিয়ে জল করে দিয়ে কুস্তি সব ব্যাচ শিখে নিয়েছে। আর বুড়ো তো বলে জল, আমার একটা শিষ্য হয়েছে গো, মনের মতো শিষ্য। একবার যা আছে বিদ্যা কর উজার, সব শিখে যা বাড়িকে চুন হাসি মনের মতো শিষ্য। এইবার সেই গুরু একদিন বাজারে গিয়েছে, আর গিয়ে দেখছে বিরাট বড় একটা পোস্টার বেরিয়েছে, সেই শিষ্য অমুক দিনে অমুক জায়গায় অমুক সময় আমার সঙ্গে মোর গুরুর কুস্তির লড়াই হবে। গুরুত্ব দেখে মাথায় হাত সব বোনাস, এই খাল কেটে কুমির নিয়ে নুন যে, হ্যাঁ, ছবি দিয়ে আমার সঙ্গে না কেউ কুস্তি লড়াই করবে। আমি একটা 60 বছরের বুড়ো, একটা 25 বছরের জোয়ান ছেলে, একটা ঘুষি মারলে আমি শেষ। তোর বাজার করবো না বলে বাজারের ব্যাগ ছুড়ে ফেলে দিয়েছে। বাড়িতে গজগজ গজগজ করতে করতে এসছে। বউ বলছে, হ্যাঁ গো, কি হয়েছে, এরকম রেগে আছো কেন, কি হয়েছে? বলছি, এই ঘটনা, এই জন্য আমি কোনোদিন কাউকে শেখাইনি, সব গুরু মারা বিদ্যে ধরে। তখন বউটা বলছে যে, তোমার এত ভয় কিসে? অবশ্যই করে তুমি কুস্তি লড়াই করতে যাবে। কুস্তি লড়াই করতে যাবে বলে, বুড়োটা যাতে তাড়াতাড়ি সরে তার জন্য এইরকম ব্যবস্থা করছো। বলে, সেই আবার কথা শোনো না? শোনো, যেদিন তুমি লড়াই করতে যাবে, কোমরে করে একটা চামচ খুঁজে নিয়ে যাবে। বলে, চামচ খুঁজে নিয়ে কি করবো, পায়েস খাবো কি সেখানটা? বলে, না না, যখন তোমার শিষ্য লড়াই করতে আসবে, তুমি শুধু চামচটা ঘুরিয়ে ঘুরিয়ে বলবে, চামচ পেয়েছে, ব্যাস বুঝতে পারবে তখন কি হবে। এবার বইয়ের কথা মতো কোমরে করে চামচ গুঁজে নিয়ে গেছে। হ্যাঁ, এবার শিষ্যটা মনে মনে রেডি হয়ে এসছে যে আজকে গুরুকে পেলে এমন একটা ঘুষি মারবো, এক ঘুষিতে বুড়োকে সটকে দেবে একেবারে। বাবা, তুই মারবি? চামচ নিয়ে যখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, আয় বেটা, আয় বেটা, তখন শিশু বলছে, গুরুদেব তুমি যে সেদিন বললে সব কিছু শিখিয়ে দিয়েছো, ওইটা আবার কি? বলে, বেটা তোকে আমি সব কিছু শিখিয়েছি, আমার জন্য চামচ পেঁয়াজ বাকি রেখেছি, চামচ পেঁয়াজ তোকে জব্দ করবো। সব পেঁয়াজ শিখিয়েছি, চামচ পেঁয়াজ শিখাইনি। তখন সেই শিষ্য মাইক নিয়ে বলছে, এই আজকের খেলা বন্ধ, চামচ পেঁয়াজ শিখে আসবো, তারপর লড়াই করতে আসবো। এই হচ্ছে গুরু মারা বিদ্যে। কৃষ্ণকে কতবার বলছে রাধে, অষ্টম ছিদ্র শেখাও, অষ্টম ছিদ্র, কিছুতেই সে শেখাবে না। কেন না, ওইটাই তো তার আসল বিদ্যে। ওগো রাধে, এই অষ্টম ছিদ্রে আমি তোমায় শেখাতে পারবো না। কেন পারবে না?
অষ্টম রন্ধেতে রাই মায়েরা অষ্টম রন্ধেতে রাই রাধে রাধে অষ্টম রন্ধেতে রাই রাধে রাধে অষ্টম রন্ধেতে রাই খালি কানের ধারে শুধু অষ্টম রন্ধেতে রাই অষ্টম রন্ধেতে রাই। আরে অষ্টম রন্ধে কি বলবে না কাউকে? কাউকে বলবে না? এখানে কেউ নেই তো? এখানে কেউ করতে নেই, এগুলো কে বসে আছে? ও মায়েরা তোমরা কিছু বলবে না তো? এদের দিয়ে বিশ্বাস নেই, এদের পেটে কথা থাকে না। এটা তোমরা অভিশাপ নিয়ে বেঁচে আছো, জেনে রাখো। তোমাদের অভিশাপ আছে যুধিষ্ঠিরের, যে মেয়েদের পেটে কোনোদিন কথা থাকবে না। হ্যাঁ, তোমরা জানো না? জানতে না? পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল মেয়েরা যুধিষ্ঠিরের অভিশাপ নিয়ে বেঁচে আছে যে তাদের পেটে কোনো কথা থাকবে না। তা তোমরা আবার তো 5 কান করবে, বলবে না তো? তাহলে শুনে নাও, চুপি চুপি শোনো, চুপি চুপি শোনো। বলে এটা আবার কি হলো? শুনতেই পেলাম না। শোনো রাধে, অষ্টম রন্ধেতে রাই আমি তোমার নাম গাই। অষ্টম রন্ধে তোমার নাম জয় রাধে জয় রাধে 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 ও বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে অষ্টগোপীর শিরোমণি রাধে জয় রাধে অষ্টকবির শিরোমণি রাধে জয় রাধে আমার প্রেমকান্তা চূড়ামণি রাধে জয় রাধে প্রেমকান্তা চূড়ামণি রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। অষ্টম রন্ধেতে রাই আমি তোমার নাম গাই। অষ্টম রন্ধেতে রাই মোর বংশী এত গুণ ধরে, মোর বংশী এত গুণ ধরে বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয় বংশী বদনে কয়ে বংশী শিক্ষা তারে কয় না শিখালে আহা না শিখালে শিক্ষা বলি কারে রাধে না শিখালে শিক্ষা বলি কারে আহা মুরলি শিখায় নানা রঙে আহা রাধারে লইয়া আসে মুরলি শিখায় নানা রঙে মুরলি শিখায় নানা রঙে। এই যে এই জয় রাধে বলেছি অমনি টোটোর কথা মনে পড়েছে। এখনো শেষ হয়নি 5 মিনিট 5 মিনিট 5 মিনিট। তখন রাধারানী বলছে এই অষ্টম ছিদ্রেই তুমি আমার নাম গাও? বলে হ্যাঁ, এই অষ্টম ছিদ্রেই তোমার নাম গাও। তাহলে আমি একটু বাজাই? বলে তুমি শিখে গেছো? বলে হ্যাঁ হ্যাঁ শিখে গেছি, দেখো না কেমন বাজাই। অধরে মুরলি রইয়া বাজাই বিনোদিনী গো অধরে মুরলি রইয়া বাজায়ে বিনোদিনী গো শ্রীরাধিকার বংশী বলে কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি হরি 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 বল হরি বল। রাধিকার বংশী বলে কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি গো নাগরে আমার ভাবে আকুল, নাগরে আমার ভাবে আকুল ওই রাধারানীর বংশী শুনে নাগর আমার ভাবে আকুল। রাধারানীর বংশী শুনে নাগরে আমার ভাবে রাধারানীর বংশী শুনে ভাবেতে বিভোর গো রাধারানীর বংশী শুনে ভাবেতে বিভোর গো রাধারানীর গলায় দিল হার মনো